মোস্ট ইম্পর্টেন্ট দুটি অধ্যায় দেওয়া হলো, সেটি হলো দ্বিতীয় অধ্যায় আর হলো তৃতীয় অধ্যায়। যদি ব্যাংক থেকে সৃজনশীলতা আসে তাহলে সেখানে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক থেকে আসবে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী তোমাকে পড়তে হবে। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে রয়েছে আমি তরিকুল ইসলাম রুবেল। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে রয়েছো তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতি প্রথম পত্রের সাজেশন ক্লাসটি এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করছি। 100% কমন পাবে। অল্প সংখ্যক পড়ে কিভাবে একেবারে 7টি সিকিউ এবং 30টি এমসিকিউ তুমি উত্তর করতে পারবে সেটি দেখার জন্য, সেটি জানার জন্য এবং পারার জন্য চোখ রাখো আমাদের এই ক্লাসে। আসলে আমরা প্রথমেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করছি কোন কোন অধ্যায় তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমার মাত্র 6টা অধ্যায় পড়লেই হয়ে যাচ্ছে। এর জন্য প্রথম অধ্যায় পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, তৃতীয় অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ে, নবম অধ্যায়ে এবং দশম অধ্যায়ে। কয়টি সৃজনশীল পাবে? 8টি সৃজনশীল এবং বেশি বেশি এমসিকিউ এখান থেকে আসবে। তুমি যদি 4টি করে ধরো তাহলে 4 6 24টি এমসিকিউ তুমি এই 6টা অধ্যায় থেকে পাচ্ছ। এখন আসো এই 6টার ভিতরেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? দ্বিতীয় অধ্যায়। এটাকে আমরা 3 স্টার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে তুমি সর্বনিম্ন 2টি সৃজনশীল পাবে। তৃতীয় অধ্যায়টাও তোমার জন্য 3 স্টার, এখান থেকেও 2টি সৃজনশীল পাবে। তাহলে দেখো 10টি অধ্যায়ের ভিতর থেকে তোমাকে সাজেশন দেওয়া হলো 6টি অধ্যায়, তার ভিতর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট দুটি অধ্যায় দেওয়া হলো, সেটি হলো দ্বিতীয় অধ্যায় আর হলো তৃতীয় অধ্যায়। এই দুইটা যদি 2টি করে পাও, বাকিগুলাই যদি তোমার 1টি করে আসে তাহলে 6টি অধ্যায় কতগুলো সৃজনশীল আসলো? 8টি সৃজনশীল। আচ্ছা, এখন আসো এই অধ্যায়গুলো থেকে তুমি কোন কোন টপিকস পড়বে। যেমন প্রথম অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায়ের নাম হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। তাহলে দেখো, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান, এখান থেকেই বুঝতে পারছো যে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি এবং এর সমাধানের জন্য কি কি করতে হবে। এই অধ্যায় থেকে 2 ধরনের সৃজনশীল হয়ে থাকে। প্রথম অধ্যায় থেকে তাহলে কয় ধরনের সৃজনশীল হওয়ার সম্ভাবনা থাকে? 2 ধরনের। হয় আসবে উৎপাদন সম্ভাবনা রেখা, এটি আসার সম্ভাবনা 99%। উৎপাদন সম্ভাবনা রেখা, এটা দিয়ে একটি সৃজনশীল হবে। আর যদি উৎপাদন সম্ভাবনা রেখা থেকে সৃজনশীল না আসে তাহলে আসবে হলো অর্থ ব্যবস্থা। তাহলে দেখো, হয় তোমার উৎপাদন সম্ভাবনা রেখা থেকে সৃজনশীল আসবে, আর তা না হলে অর্থ ব্যবস্থা থেকে সৃজনশীল আসবে। এখন এটা তো গ ঘতে আসবে, তো কখর জন্য তুমি কি পড়বা? কখর জন্য ব্যষ্টিক, সামষ্টিক, এগুলোর সংজ্ঞা বা পার্থক্য। ব্যষ্টিক সামষ্টিকের সংজ্ঞা, পার্থক্য। সংজ্ঞা ক নম্বরের জন্য, পার্থক্য খ নম্বরের জন্য। তারপরে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সেটা ক নম্বরের জন্য। তারপরে আসো দুষ্প্রাপ্যতা কাকে বলে, নির্বাচন কি, সুযোগ ব্যয় কি, এই টপিকস গুলো দেখে যাবা। তো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এগুলা, এর সাথে সাথে ওই টপিক গুলো দেখে যাবা। আরেকটা বিষয় আছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো 3টি। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই 3টি হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। আসলে তাহলে প্রথম অধ্যায়ের আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো দিয়ে দিলাম, হয় এই টপিকস থেকে আর তা না হলে এই টপিকস থেকে। আমি যদি আরেকটু ডিপলি আলোচনা করি, উৎপাদন সম্ভাবনা রেখাটা যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এটা কি রেখা? উৎপাদন সম্ভাবনা রেখা। একটা ছক দিয়ে মানে ছক দিবে, ছক দিয়ে বলবে যে গ নম্বর উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। ঘ নম্বরে 2টা বিন্দু, যেমন ভিতরে যদি কোনো বিন্দু থাকে বা বাইরের কোনো বিন্দু থাকে সেই বিন্দুগুলো আলোচনা করতে হবে। আমরা জানি এটা এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই রেখা দ্বারা কি বোঝায়? যে এই রেখা আমাদের যে সম্পদ আছে এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে এই রেখার যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো, কিন্তু এর বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো না। এর জন্য এই বিন্দুটাকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু। অর্জনযোগ্য বিন্দু। আর আমাদের যেহেতু এই পর্যন্ত উৎপাদন করা সম্ভব, তো এর ভিতরে উৎপাদন করা সম্ভব, কিন্তু এই ভিতরে উৎপাদন করা যৌক্তিক হবে না,
কোনো যুক্তিশীল নাগরিক এই ভিতরে কোনো বিদ্যুৎ উৎপাদন করবে না, কারণ এতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হবে না। গেল এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আসতে পারে। আর অর্থ ব্যবস্থার ভিতরেও অর্থ ব্যবস্থা 4 ধরনের। কয় ধরনের অর্থ ব্যবস্থা? অর্থ ব্যবস্থা হলো 4 ধরনের। এই 4 ধরনের ভিতরে ইম্পর্টেন্ট কোনটা? ধনতান্ত্রিক, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী। তারপর ইম্পর্টেন্ট কোনটা? সেটা হলো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, নির্দেশমূলক। আর বাংলাদেশে যেটা রয়েছে, বাংলাদেশের অর্থ ব্যবস্থা কোনটি? সেটা হলো মিশ্র অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা। তো প্রথম অধ্যায় থেকে আমাদের এই টপিকগুলো পড়তে হবে। এটা ছিল প্রথম অধ্যায়ের সাজেশন। এখন আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে তোমরা দেখেছো 30টা দেওয়া হয়েছে এবং এখান থেকে সৃজনশীল আসবে কয়টি? 2টি সৃজনশীল আসবে দ্বিতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায়টা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ। তো এই অধ্যায়ে আবার কমপক্ষে 2টি সৃজনশীল তো আসবে। মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা, যেখান থেকে কোশ্চেন হয়, সেটা হলো উপযোগ। বলতো কোন টপিকস? উপযোগ। ইংরেজি হলো ইউটিলিটি, উপযোগ। উপযোগটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। এটা ক নম্বরের জন্য আসতে পারে। আর উপযোগ থেকে যেইভাবে কোশ্চেন হয় সেটি হলো মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগের সূচি বের করা। মোট উপযোগ হতে প্রান্তিক উপযোগের সূচি তৈরি। উপযোগের সূচি তৈরি করা। মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগের সূচি তৈরি করা, প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগের সূচি তৈরি করা। আর যেটা আসতে পারে সেটা হলো প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা, মোট উপযোগ রেখা অঙ্কন করা। মোট প্রান্তিকের রেখা অঙ্কন, রেখা অঙ্কন। গুরুত্বপূর্ণ টপিকস সেটা হলো কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমি কিন্তু এটা 30টা দিচ্ছি। কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। যদি কারো কোনো কোশ্চেন থাকে যে স্যার কর্মহ্রাসমান, এই যে আমি যেই বিষয়গুলা তোমার সাজেশনে দিচ্ছি, তোমার যদি কোনো টপিকস বুঝতে অসুবিধা হয়, তুমি যদি না পারো, তাহলে অবশ্যই কমেন্টস করতে হবে। কি করতে হবে? কমেন্টস করতে হবে যে আমি এই টপিকসটা বুঝি না, বুঝাই দেন। তাহলে রাত্রে আবার আরেকটা ক্লাস আপলোড দিব। ঠিক আছে? কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। বিধিটা কি? কোন দ্রব্যের ভোগের পরিমাণ, ভোগের একক যত বৃদ্ধি করা হয়, প্রান্তিক উপযোগ যদি ক্রমশ হ্রাস পায়, তাহলে সেটাকে বলা হয় কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। অর্থাৎ মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে কিন্তু কর্মহ্রাসমান হারে, সেটাকে বলা হয় কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর এইভাবে যদি না আসে, তাহলে যেটা আসতে পারে সেটা হলো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক বা পার্থক্য, যেটাই বল। তাহলে দেখো দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকস তুমি ধরে নিতে পারো, এখান থেকে একটা সৃজনশীল পেয়ে যাচ্ছ। কোন জায়গা থেকে? উপযোগ থেকে। উপযোগ থেকে তাহলে তুমি কি পড়ছো? ক নম্বরের জন্য উপযোগ কাকে বলে? প্রান্তিক উপযোগ। ওকে, এরপরে আসো মোট উপযোগ প্রান্তিক উপযোগের বিষয়টা আমাদের জানতে হবে। মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ সূচি, প্রান্তিক থেকে মোট সূচি, মোট ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা। আর গঘতে বেশি আসার সম্ভাবনা যেটা, সেটা হলো কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা যদি না আসে, তাহলে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, পার্থক্য। ঠিক আছে? কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রমটা পড়তে হবে। আসো এখন আমরা তো এটা গেল একটা সৃজনশীল। এরপরে আর কি কি টপিকস আছে এই দ্বিতীয় অধ্যায়ের, সেগুলো দেখাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের আর কোন কোন টপিকস আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। এরপরে রয়েছে চাহিদা। কি রয়েছে? চাহিদা। আমরা জানি চাহিদা বিষয়টা কি। চাহিদা, ডিমান্ড। তো চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা। তারপরে চাহিদা বিধি। চাহিদা বিধি কি?
আমরা জানি দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে চাহিদা কমে, এবং কোনো দ্রব্যের যদি দাম কমে তাহলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়। কি বলা হয় বলতো? চাহিদা বিধি। আর এই চাহিদা বিধি অনুযায়ী চাহিদা রেখা কেমন হয় জানো? চাহিদা রেখাটা এই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। চাহিদা রেখাটা এরকম হয়, এরকম হয়, ডিডি চাহিদা রেখা। বুঝতে পারছো? এটা হলো চাহিদা রেখা, এরকম হয়। আচ্ছা, তাহলে চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা, কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা, বা চাহিদা সমীকরণ থেকে, যেমন আমি যদি লিখি কিউডি সমান 10-2p, এটা একটা চাহিদা সমীকরণ। কেমনে বুঝলাম? দেখো, এই সমীকরণে কোনটাকে কি বলা হয়? সমান চিহ্নের ডান পাশে পি আছে, পি কে বলা হয় স্বাধীন চলক। স্বাধীন চলক। এই বাম পাশে যে চলকটা আছে সেটাকে বলা হয় অধীন চলক। অধীন চলক। কেন এটা স্বাধীন, এটা অধীন? কারণ এটার মান ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায়, আর এটার মানের উপর ডিপেন্ড করে এটা পরিবর্তন হয়, এর জন্য এটা হলো অধীন। এখন আসো চলকের সাথে যেটা থাকে সেটাকে বলা হয় চলকের সহগ বা ঢাল। তাহলে বলো তো এখানে ঢাল কত? -2। -2, কারণ টুর সাথে মাইনাস আছে, -2 ঋণাত্মক। আর চাহিদা যেহেতু বিপরীতমুখী সম্পর্ক, এর জন্য চাহিদা সমীকরণে ঢাল হয় হলো ঋণাত্মক, আর এটাকে বলা হয় ছেদক। তো সেই চাহিদা, একটা চাহিদা সমীকরণ দিয়ে বলতে পারে, চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো, তোমার করতে হবে। তো এটা গেল চাহিদা। আর যেটা আসতে পারে স্থিতিস্থাপকতা। স্থিতি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। আর এই চাহিদার স্থিতিস্থাপকতাকে 3 ভাগে ভাগ করা যায়: চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আর আর স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতা আবার 5 প্রকার: একের সমান, একের বেশি, একের কম, শূন্য, অসীম। এই বিষয়গুলো আসলে ডিপলি জানার জন্য একটু সময় লাগে, বুঝছো? এত শর্ট টাইমে তো ওইভাবে বোঝানো যায় না। তারপর তোমাদের যদি কোনোটা বোঝাইতে হয় বলবা। আর যারা, আরেকটা কথা বলি, এইচএসসি 27 যাদের সামনে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা, এবং এইচএসসি 28 যারা ইতিমধ্যে এসএসসি শেষ করো, মানে এইচএসসি 28 যারা ইতিমধ্যে এসএসসি শেষ করেছো, তারা এখনো কলেজে ভর্তি হয়নি, তোমাদের আগামী 30 তারিখ রেজাল্ট দিবে। তো কলেজে ভর্তি হওয়ার আগে এই অর্থনীতি নিয়ে কোনো ভয় নেই কিন্তু, হ্যাঁ। অর্থনীতি একটা মানবিক শাখার স্টুডেন্টের জন্য সবচেয়ে সহজ সাবজেক্ট হলো অর্থনীতি। কখনো যদি অর্থনীতি তোমার কাছে কঠিন মনে হয়, তুমি আমাকে বলবা, চ্যালেঞ্জ। অর্থনীতি এক বিন্দু কঠিন মনে হবে না। অন্যান্য সাবজেক্টে তুমি A+ ছুটে যেতে পারে, তবে অর্থনীতিতে তোমার A+ ছুটলে তার দায়ভার আমার, ছুটবে না। তুমি অর্থনীতি নির্ভয়ে নিবা, এবং অর্থনীতিতে মাত্র 2 থেকে 3 মাস পড়লে তুমি A+ পাবা। নিজেকে এগিয়ে রাখার জন্য শুরু করে দিতে পারো আমাদের কাছে। অর্থনীতি, আইসিটি বা যত আছে সাবজেক্টগুলো আছে, আমি স্পেশালি আইসিটি এবং অর্থনীতি ক্লাস নিয়ে থাকি। নিজেকে শুরু থেকেই প্রস্তুত করো এবং আমাদের ব্যাচগুলোতে যুক্ত হয়ে যাও। আর একটা কথা বলি, আমাদের ব্যাচে কিন্তু মাত্র 10 জন করে স্টুডেন্ট পড়ানো হয়। মাত্র 10 জন করে স্টুডেন্ট পড়ানো হয়। কেয়ারফুলি ভাবে নিজেকে একেবারে ভালো লেভেল নিয়ে যাওয়ার জন্য আজই যুক্ত হয়ে যাও। এখন আসো স্থিতিস্থাপকতা। আসতে পারে চাহিদা সমীকরণ, চাহিদা সমীকরণ বের করা, একটা সূচি থেকে চাহিদা সমীকরণ বের করা। আর একটা টপিক তোমাদের জানতে হবে, সেটা হলো যোগান। কি জানতে হবে? যোগান। যোগান মানে হলো সাপ্লাই। যোগান মানে হলো সাপ্লাই। সাপ্লাই দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক। দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে কি বলা হয়? যোগান বিধি বলা হয়। আর যেহেতু দামের সাথে সমমুখী সম্পর্ক, এর জন্য যোগান রেখাটাই বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এটা ঢালও ধনাত্মক হয়, বুঝতে পারছো? এস এস এ বি। তাহলে এটা হলো যোগান। আর থার্ড যে বিষয়টা আমাদের জানতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে, সেটা হলো চাহিদা ও যোগানের ভারসাম্য। কি জানতে হবে? ভারসাম্য। তাহলে যখন চাহিদা অর্থাৎ কিউডি এবং কিউএস সমান হয়, তখন সেটাকে কি বলা হয়? ভারসাম্য বলা হয়। আমরা যদি একটা রেখার সাথে তোমাদের ভারসাম্য দেখাই, এটা চাহিদা, এটা যোগান। চাহিদার যোগান যেখানে মিলছে সেটাকে বলা হয় ভারসাম্য বিন্দু। এটা হলো চাহিদা, আর এটা হলো যোগান। যেখানে মিলছে সেটা কি? ভারসাম্য বিন্দু। এখানে যদি 10 থাকে তাহলে ভারসাম্য দাম হলো 10, এখানে যদি 20 থাকে তাহলে ভারসাম্য দাম হলো, ভারসাম্য পরিমাণ হলো 20, 0 কিউ পি। তো আমাদের এই অধ্যায় থেকে পড়তে হচ্ছে একটা সৃজনশীল তো আসতেছে তোমার উপযোগ থেকে। তারপরে যে বিষয়গুলো পড়তে হচ্ছে চাহিদা যোগান, চাহিদা যোগানের ভারসাম্য। এটা ছিল দ্বিতীয় অধ্যায়ের সাজেশন। চলো আমরা এখন শর্টকাটে তৃতীয় অধ্যায়ের সাজেশনে চলে যাই। চলে যাব আমরা এখন। দ্বিতীয় অধ্যায় থেকে কি কি পড়তে হবে? যারা 27 এবং
88 স্টুডেন্ট আছো, দ্রুত এই বিষয়গুলো সহজে বোঝার জন্য যুক্ত হয়ে যাও আমাদের সাথে। হ্যাঁ, আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আমাদের যেটা পড়তে হবে উৎপাদন। তৃতীয় অধ্যায়ের নামটা আগে দেখো, উৎপাদন, উৎপাদন, ব্যয় ও আয়। উৎপাদনের সহজ সংজ্ঞাটা যদি আমি তোমাদেরকে দিই, কোন দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকেই বলা হয় উৎপাদন। কোন দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে কি বলা হয়? উৎপাদন। আর ওইদিকে আমরা যদি বলি ভোগ কাকে বলে, সেটা হলো উপযোগে নিঃশেষ করা। উপযোগ শেষ করাটাকে হলো ভোগ, আর উপযোগ তৈরি করাটাকে বলা হয় হলো উৎপাদন। আচ্ছা, উৎপাদন করতে হবে, উৎপাদন করতে গেলে আমাদের ব্যয় হয় সেটা জানতে হবে, এবং আয়, আয়টা অতটা ইম্পর্টেন্ট না, তবে আমাদের উৎপাদন এবং উৎপাদন ব্যয় এ অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকস। তো তোমাকে এখানে পড়তে হবে ওই উপযোগের মতো করে মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, এই দুইটা জিনিস উৎপাদনের টপিকস থেকে। প্রান্তিক উৎপাদন, মোট উৎপাদন মানে হলো টিপি, প্রান্তিক উৎপাদন মানে হলো এমপি। এই দুটো টপিকস ভালো করে পড়তে হবে। মোট ও প্রান্তিক, এখানে ওই যে মোট থেকে প্রান্তিক বের করা, প্রান্তিক থেকে মোট বের করা, এই বিষয়টা জানতে হবে। আর তোমার যেটা জানতে হবে, মোট উৎপাদন রেখা অঙ্কন, প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা। ঠিক আছে, এখন এরপর আসো, হ্যাঁ এখানে আবার ওই বিধিটাই আমাদের দরকার, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আগে পড়েছিলাম কি দ্বিতীয় অধ্যায় উপযোগে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, আর এখানে পড়তে হবে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যেহেতু এটা উৎপাদনের টপিক। হ্যাঁ, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, উৎপাদন বিধি। ওকে, এরপরে আমাদের জানতে হবে উৎপাদন ব্যয়। কি জানতে হবে? উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় থেকে কি কি টপিকস পড়বা? এটা হলো মোট ব্যয়, টিসি, প্রান্তিক ব্যয়, এমসি, গড় ব্যয়টাও জানতে হবে, গড় ব্যয়, এসি। জানতে হবে মোট ব্যয়ের সূত্র। হ্যাঁ, স্বল্পকালীন দীর্ঘকালীন মোট ব্যয়, অর্থাৎ টিসি সমান হলো, স্বল্পকালে দুই ধরনের ব্যয় হয়, টিএফসি প্লাস টিভিসি। টিএফসির পূর্ণ টিভিসি, এটা জানতে হবে। আর যেটা জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ব্যয় থেকে, সেটা হলো গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক। তোমার এই যে যে এটা ইম্পর্টেন্ট জিনিসটা দিয়ে দিচ্ছি, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক, এটা জানতে হবে এই অধ্যায় থেকে। হ্যাঁ, এটা গেল শর্টকাটে তৃতীয় অধ্যায় থেকে। আর আয়টা আমাদের এই অধ্যায় থেকে না পড়লেও চলছে। আর চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ে চলে আসি আমরা। চতুর্থ অধ্যায়ের নাম হলো বাজার। বাজারের অধ্যায় থেকে তুমি কি পড়বে? বাজারের অধ্যায় থেকে তোমাকে দুই ধরনের চিত্র দেখতে হবে, আর বেশি করে পড়তে হবে বাজার থেকে। বাজার থেকে তোমাকে বৈশিষ্ট্য আকারে পড়তে হবে হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। হ্যাঁ, তোমার পড়তে হবে একচিটিয়া বাজারের বৈশিষ্ট্য, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। একচিটিয়া বাজারের বৈশিষ্ট্য, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বা একচিটিয়া বাজারের বৈশিষ্ট্য তোমাকে পড়তে হচ্ছে। হ্যাঁ, এটা তো পড়বেই। এবং এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে ভারসাম্য আছে, ভারসাম্য থেকে যে মুনাফা, সেই বিষয়টা, আবার একচিটিয়া বাজারে ভারসাম্য, ভারসাম্যের মুনাফা, সেই বিষয়টা পড়তে হবে। তা আমাদের দুইটা চিত্র জানতে হবে, আর এই দুইটা বাজারের বৈশিষ্ট্য জানতে হবে। কখর জন্য তুমি পড়তে পারো অলিগোপলি বাজার কাকে বলে, দ্বিপাক্ষিক একচিটিয়া বাজার বা বাইলিটারের বাজার কাকে বলে, হ্যাঁ বাজার কাকে বলে, বাজারের বৈশিষ্ট্য, এগুলো পড়বা। তাহলে দেখো আমি চিত্র দুটো জাস্ট এক নজরে দেখাই দিচ্ছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য, ভারসাম্যের বেশ কিছু শর্ত আছে। চিত্রটা কেমন আঁকবো? আমরা ভূমি অক্ষের পরিমাণ কিউ, লম্ব অক্ষের দাম পি, আই, সি, মানে পি তে প্রাইস দাম, আর এ রেভিনিউ আই, সি তে কস্ট ব্যয়। এটা হলো পি সমান এ আর সমান এম আর, যেখানে মিলছে সেটা ভারসাম্য বিন্দু। তাহলে দেখো এখানে যদি 20 হয়, এখানে যদি তোমার 15 হয়, 0, 50, তো এইটা হলো তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এর একটা চিত্র। এবং এখানে ভারসাম্য বিন্দু হলো ই বিন্দু। আর এই ভারসাম্য অনুযায়ী এখানে তোমার দেখা যাচ্ছে যে ব্যয়টা ব্যয়টা আয়ের নিচে অবস্থান করে, সুতরাং এখানে অতিরিক্ত মুনাফা হবে। যদি এরকম হতো যে এসিটা এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে না গিয়ে
এখান দিয়ে এসি যাচ্ছে, তখন হইতে হলো তোমার স্বাভাবিক মুনাফা, কারণ আয় ব্যয় সমান। যদি ব্যয়টা এখান দিয়ে যাইতো, এসিটা যদি এখান দিয়ে যাইতো, তাহলে তোমার সেখানে লোকসান হইতো, কারণ আয়ের থেকে ব্যয় বেশি। তো এটা গেল হলো তিন ভাবে আসতে পারে, এটা গেল পণ্য প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। এরপরে আসলে হলো একচিটিয়া বাজারে কি করবা। একচিটিয়া বাজারে এআর এবং এমআর রেখা নিম্নগামী হয়, এমআর রেখা এআর রেখা নিচে অবস্থান করে, এবং এমসি যেখানে মিলবে, এমসি এমআর সেখান থেকে ভারসাম্য টানতে হবে। টানলাম, লিখলাম এখানে 50 কিউ পি আর সি, এখান থেকে এখানে দামে চলে আসতে হবে। তো এখন যদি এসিটা যদি এখান দিয়ে যায়, এসি যদি এখান দিয়ে যায় স্বাভাবিক, এসি যদি নিচ দিয়ে যায় তাহলে অস্বাভাবিক বা অতিরিক্ত, এবং এসি যদি উপর দিয়ে যায় তাহলে লোকসান বা ক্ষতি। ওকে ফাইন, এটা হলো তোমার বাজারের অধ্যায়ের। হ্যাঁ, শর্টকাটে সাজেশন দিয়ে দিচ্ছি, তোমাদের যদি এক্সট্রা ভাবে কোনোটা বুঝতে হয় আমাকে বলবা। হ্যাঁ, এরপর আসো নবম অধ্যায়। নবম অধ্যায়ের সাজেশনে তুমি কি কি পড়তেছো? নবম অধ্যায় থেকে মাস্ট, যেমন আমরা জানি জাতীয় আয় গণনা, মানে জাতীয় আয় গণনা করার পদ্ধতি হলো তিনটি। একটা হলো উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। এই তিনটি পদ্ধতির ভিতর থেকে, এটা কিন্তু নবম অধ্যায়ের আমরা সাজেশন দিচ্ছি। নবম অধ্যায়ের কোন অধ্যায়ের বলো তো? নবম অধ্যায়ের। এই তিনটি পদ্ধতির ভিতরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ব্যয় পদ্ধতি। কি পদ্ধতি? ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় সূত্র হলো ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি। দেখো এখানে কয়টা খাত? সি দ্বারা বোঝা হলো ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়। যদি তিন খাত দেওয়া থাকে উদ্যোগে, তিন খাত দিয়ে করতে হবে। যদি আবার আমদানি রপ্তানি এক্সেন দেওয়া থাকে তাহলে সেটা দিয়ে করতে হবে। তাহলে এই পদ্ধতিতে তোমাকে জাতীয় আয় নির্ণয় করা বলতে পারে। আর না হলে সঞ্চয়, বিনিয়োগ এবং জাতীয় আয় দিয়ে ভারসাম্যের একটা রেখা অঙ্কন করতে দিতে পারে। হ্যাঁ, আমাদের এখান থেকে যেগুলো পূর্ণরূপ জানতে হবে সেটা হলো জিডিপি, জিএনপি, তারপরে এনডিপি, এনএনপি, জিএনআই, এনএনআই, আর কিছু পূর্ণরূপ সিসিএ, আর হলো ডিসি। সিসিএ মানে কি, আমি কি এক নজরে বলে দিব? সময় তো নাই। জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল ইনকাম। সিসিএ ক্যাপিটাল কনজিউমার অ্যালাউন্স। এনডিপি নিট ডোমেস্টিক প্রোডাক্ট, এনএনপি নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট ন্যাশনাল ইনকাম। ডিসি ডিপ্রিসিয়েশন কস্ট বা অপচয় ব্যয়। এই পূর্ণরূপগুলো আমাদের জানতে হবে, এর পার্থক্যটা করার জন্য পড়তে হবে। ঠিক আছে, এটা ছিল নবম অধ্যায়। আমরা এখন দশম অধ্যায়ের সাজেশনটা দিয়ে দিচ্ছি। খুবই দ্রুত শর্টকাটে তোমাদের এই সাজেশনটা দিয়ে দিলাম। যদি আরো বিস্তারিত ক্লাস প্রয়োজন হয় আমাকে বলবে। হ্যাঁ, দেখো দশম অধ্যায় থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো মুদ্রা ও ব্যাংক। দশম অধ্যায়ের নাম কি বলতো ভাই? মুদ্রা ও, বলতো বোন, মুদ্রা ও ব্যাংক, এটা হলো দশম অধ্যায়ের নাম। তো এখান থেকে তোমার মুদ্রা সম্পর্কে জানতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক ছিল বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা কাকে বলে? বলছে যা বিনিময়ের মাধ্যম হিসেবে জনগণ গ্রহণ করতে বাধ্য থাকে সেটাকে বলা হয় বিহিত মুদ্রা। আর বিহিত মুদ্রা আবার দুই প্রকার হয়ে থাকে, সসীম বিহিত মুদ্রা, অসীম বিহিত মুদ্রা। তো ওইখানে বিহিত মুদ্রা পড়তে হবে। আর ইম্পর্টেন্ট গ ঘর জন্য পড়তে হবে মুদ্রার কার্যাবলী। মুদ্রার কার্যাবলী মানে মুদ্রা কি কি কাজে লাগে। আমি যদি চারটা পয়েন্ট বলি, যেমন মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা যায়, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, স্থগিত লেনদেনের মান হিসেবে কাজ করে, এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। এছাড়াও আরো অনেকগুলা কাজ আছে, সেই মুদ্রার কার্যাবলী গুলা পড়ে যাবা, যাতে গ এবং ঘ নম্বরের জন্য লিখতে পারো। ঠিক আছে, এরপরে তোমাকে ব্যাংক থেকে কোশ্চেন হতে পারে। ব্যাংক থেকে কোশ্চেন হলে তোমার দুইটা ব্যাংক সম্পর্কে জানতে হবে, সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বা বৈশিষ্ট্য জানতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। বলতো একটা স্বাধীন দেশে কয়টি কেন্দ্রীয় ব্যাংক থাকে? সাধারণত একটি স্বাধীন দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, যা দেশের মুদ্রা বাজারে শীর্ষে অবস্থান করে অন্যান্য সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে এই কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। এরপরে আসো এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বৈশিষ্ট্য, এগুলো আমাদের পড়তে হবে গ এবং ঘ নম্বরের জন্য। এরপর আসো আরো জিনিসটা দিয়ে দিচ্ছি, বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক, দেখো বাংলাদেশ ব্যাংক বাদে তুমি যত ব্যাংক দেখো সবই বাণিজ্যিক ব্যাংক। তোমার আশেপাশে যে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, প্রবালী যে ব্যাংক দেখো সবই কি ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। আর এই বাণিজ্যিক ব্যাংকগুলা কার কথা অনুযায়ী চলে? কেন্দ্রীয় ব্যাংকের কথা অনুযায়ী চলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। কি অর্জন করা? মুনাফা অর্জন করা। এবং বাণিজ্যিক ব্যাংক যে ধরনের কাজ করে থাকে সেটা হলো আমানত গ্রহণ করে। কি গ্রহণ করে? আমানত গ্রহণ করে থাকে। কয় ধরনের আমানত গ্রহণ করে জানো? 3 ধরনের, চলতি, সঞ্চয়ী এবং মেয়াদি বা ফিক্সড ডিপোজিট। এবং ওরা আমানত গ্রহণ করলো, পরবর্তীতে যেই আমানতটা তার কাছে রইলো সেটা আবার জনগণকে দিয়ে দেয়, যেটাকে বলা হয় ঋণ প্রদান করা। কি করা? ঋণ প্রদান
করে। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি করে থাকে? আমানত গ্রহণ করে, ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে সে চলে যায় কার কাছে? কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। কেন্দ্রীয় ব্যাংক সকল সমস্যার সমাধান করে দেয়। বুঝতে পারছো? তাহলে সকল ব্যাংকের ব্যাংকার বলা হয় কাকে? সকল ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। একটি দেশের নোট প্রচলনের একমাত্র ক্ষমতা থাকে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। বুঝতে পারছো? তো আমাদের যদি ব্যাংক থেকে সৃজনশীলতা আসে তাহলে সেখানে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক থেকে আসবে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী তোমাকে পড়তে হবে। আর যদি ব্যাংক থেকে না আসে তখন আমরা কি করব? ব্যাংক থেকে যদি কোশ্চেনটা না হয় তাহলে হবে হলো দাম স্তর থেকে। বুঝছো? অধ্যাপক আরভিং ফিশারের যে বিনিময় সমীকরণ আছে সেখান থেকে দাম স্তর নির্ণয় করতে বলবে। দাম স্তর অর্থাৎ প্রাইস লেভেল, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। দাম স্তর নির্ণয় সূত্র রয়েছে, একটা হলো এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। বি তো মুদ্রার পরিমাণ। দেখো এম দ্বারা কি বোঝায়? আচ্ছা একটু বলে দিচ্ছি, দাঁড়াও। তাহলে এটা হলো তোমাকে দাম স্তর নির্ণয় সূত্র। তোমার যদি দাম স্তর নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই এই সূত্র দ্বারা করতে হবে, এবং উপরে তোমাকে এই সূত্রের প্রত্যেকটার মান দেওয়া থাকবে। জাস্ট মানগুলা বসিয়ে তুমি ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলবা, দেখবা কি 3-এর 3 পেয়ে যাচ্ছ। তাহলে বলো দাম স্তরে নির্ণয় সূত্র হলো এম বি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড টি। এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝায় বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার প্রচলন গতি, ব্যাংক সিস্টেম মুদ্রার পরিমাণ, ব্যাংক সিস্টেম মুদ্রার প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ। এই দাম স্তর থেকে কোশ্চেন আসবে এবং ঘ নম্বরে আসতে পারে যে অর্থের মূল্য বের করো, অর্থাৎ ভ্যালু অফ মানি, যেটা সূত্র হলো 1/পি। তাহলে 1 তো 1ই, পি কি? পি মানে দাম স্তর। অর্থাৎ তুমি যদি দাম স্তর বের করতে পারো তাহলে সেখান থেকে এই অর্থের মূল্যটা সহজে বের করতে পারবা। আরেকটা বিষয় টপিকস আছে, সেটা অতটা ইম্পর্টেন্ট না, খুবই কম ইম্পর্টেন্ট। সেটা হলো একটি বাণিজ্যিক ব্যাংকে ঋণ সিজনের পরিমাণ বা ঋণ সিজনের প্রক্রিয়া, সেটা তুমি না পড়লেও চলছে। আর কখর জন্য কিছু অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং রয়েছে, সেগুলো একটু দেখে যেতে পারো। হ্যাঁ, এই ছিল তোমাদের 6টা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সের সাজেশন। এই টপিকসগুলো পড়ে যাও, 100% কমন পেয়ে যাবে। তাহলে তোমাদের আগামী কাল 23 তারিখে হলো প্রথম পত্র পরীক্ষা। প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসে কেমন হয়েছে একটু জানাবে। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজের সাথে থাকবে, আর আমার সাথে থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি কোনো সমস্যা হয় সেখানে যোগাযোগ করবে। আর আমরা তুমি তো 23 তারিখে পরীক্ষা দিবা, 23 তারিখে রাত্রে আমরা আবার, অর্থাৎ আগামীকাল রাত্রে আমরা দ্বিতীয় পত্রের ক্লাস আপলোড দিব। হ্যাঁ, দ্বিতীয় পত্রের সাজেশন এবং ক্লাসগুলো আপলোড দিব। আর যারা 27 এবং 28 শিক্ষার্থী আছো, তোমরা এই বিষয়গুলো একেবারে পানির মতো বোঝার জন্য অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।